কারণ নির্বাচন কমিশনের আসল প্রশ্নগুলোর জবাব তারা দিচ্ছে না। সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে যে আমাদের দেশে যেখানে বাল্যবিবাহ হয় সেখানে আপনি কিভাবে ছজনেরকে ধরে আপনি সাসপিশন করতে পারেন, সেই ভোটের উপর ভিত্তি করে একটা গোটা লোকসভা আজকাল চলছে। তাহলে কিন্তু গোটা লোকসভা নির্বাচনটাই তো তাহলে পুরো জালি ছিল। মূল বিষয়টাই হচ্ছে যে আপনি কত লক্ষ মানুষকে নাম কাটো, তাদেরকে এক্সক্লুড করো। হ্যাঁ, একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে যখন প্রথম যে ফার্স্ট এনুমারেশন ফেজটা হয় নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ, এবং 16 ডিসেম্বর 2025 যে ড্রাফট রোলটা বেরোয়, সেখানে আপনার 58 লক্ষর একটু বেশি নাম বাদ পড়ে। এই যে 58 লক্ষর মধ্যে একটা বড় অংশ, তাৎপর্যপূর্ণ অংশ আপনার ডেড ভোটার, আর শিফটেড ভোটার, এবং অ্যাবসেন্ট ভোটার, এবং ডুপ্লিকেট ভোটার। এখন যেটা দেখা যায়, এই এএসডিডি লিস্ট, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট, এই যে এএসডিডি লিস্টের মধ্যে মুসলিমদের নাম বাদ পড়েছিল বেশ কম, এবং বেশিরভাগ নামই আপনার বাদ পড়েছিল 2002 সালের সঙ্গে যাদের ম্যাপিং করতে পারিনি, এরকম কিছু নাম। মতুয়াদের মধ্যে একটা বড় অংশ নাম। আর আপনার এই যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা, অর্থাৎ ইউপি, বিহার, রাজস্থান থেকে, ঝাড়খণ্ড থেকে যে সমস্ত শ্রমিকরা কিংবা বিভিন্ন ছোটোখাটো ব্যবসার জন্য তারা কলকাতায় এসে থাকে, কিংবা উত্তর চব্বিশ পরগনা কিংবা বাংলার অন্য জেলায় থাকে, তাদের নামও অনেক বাদ পড়েছিল। কারণ অনেকেই তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি, কারণ তাদের পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে অনেকেরই ইউপি, বিহার কিংবা অন্য রাজ্যে আছে। ফলে ডুপ্লিকেট ভোটারের নামও সেখানে বাদ পড়ে, আর অনেকে এনুমারেশন ফর্ম ফিল আপ করে বলে অ্যাবসেন্টের মধ্যেও এরা থাকে। কিন্তু এইটা 58 লক্ষর পরে এবার 32 লক্ষ যেটা আনম্যাপড ভোটার ছিল, তাদের মধ্যে যখন নোটিশ যায়, তো তারা যখন হিয়ারিংয়ে আসে, এবং সেখানেও দেখা যাচ্ছে যে এই আনম্যাপড ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে 5 লক্ষ আবার আবার নাম তারা বাদ পড়লো, অর্থাৎ 58 লক্ষ প্লাস 5 লক্ষ হয়ে 63 লক্ষ আপনার নাম টোটাল বাদ পড়লো 28 ফেব্রুয়ারির যে 2026-এর যে ফাইনাল লিস্ট আমাদের বেরোয়। এই 5 লক্ষ যে নামটা বাদ পড়েছিল, তার মধ্যে একটা বড় অংশ আবার মতুয়া আছে, কারণ তাদের কাছে ওই 13টা যে ডকুমেন্ট আমরা চেয়েছিলাম ইলেকশন কমিশন, এই 13টার মধ্যে খুব তাদের ডকুমেন্ট ছিল না। এইবার 63 লক্ষ নাম 28 ফেব্রুয়ারি বাদ পড়লো, আর 60 লক্ষর একটু বেশি আপনার ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ক্যাটেগরিটাকে সেটা আনা হয়েছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যেই দেখা যাচ্ছে যে মুসলিমদের নাম অনেক বেশি ছিল, এবং সেক্ষেত্রে ফাইনালি এটা 27 লক্ষ বাদ গেছে, এবং এই 27 লক্ষের মধ্যেই আলটিমেটলি মুসলিমদের একটা বড় অংশ মুসলিম আছে, যার জন্য আপনি টোটাল নেট যে আপনার ডেটাটা এখন উঠে আসছে বলছেন। আমি যদিও এই ডেটাটা আমি নিজে ভেরিফাই এখনো করিনি, কিন্তু এই ডেটাটা এখন পাবলিক ডোমেনে এসছে, এবং আনন্দবাজার পত্রিকার মতো সংবাদপত্র তারা এটা রিপোর্ট করেছে, অনলাইন, আনন্দবাজার অনলাইনে আমরা দেখলাম যে 63%-এর একটু বেশি আপনার হিন্দু ভোট বাদ পড়েছে, আর 34%-এর বেশি আপনার মুসলিম ভোট বাদ পড়েছে। এবং এটা কিন্তু আপনার ওভারঅল বা টোটাল 90 লাখের বেশি যে নামটা বাদ পড়লো তার হিসেব, অর্থাৎ এর মধ্যে ডেডও আছে, শিফটেডও আছে, ডুপ্লিকেট ভোটারও আছে, অ্যাবসেন্ট ভোটারও আছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা যথাযোগ্য নথিপত্র যারা দিতে পারিনি। কারণ অনেক ক্ষেত্রে এটা হয়েছিল যে লোকাল বিএলওদের ট্রেনিং ভালো করে ছিল না, অনেক সময় তাড়াহুড়ো করে করা হয়েছে। দেখা গেছে যে অনেকে আপনার হিয়ারিংয়ের সময় জমা দিয়েছে ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড কিংবা ভোটার কার্ড বা প্যান কার্ড, যেগুলো কিন্তু 13টা ডকুমেন্টের মধ্যে ছিল না, এবং এক্ষেত্রেও একটা কনফিউশন তৈরি হয়েছে। ফলে এটা অনেক জেনুইন ভোটারই বাদ পড়েছে, পিওরলি বিকজ হচ্ছে যে ল্যাক অফ অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ এবং লোকাল স্তরে কনফিউশনের ফলে, বিএলওদের কনফিউশনের ফলে কিংবা বিএলএদের কনফিউশনের ফলে। কারণ এত ঘন ঘন হচ্ছে হোয়াটসঅ্যাপের আপনার অর্ডার আসছিল, তারপরে বিএলএদের আবার বিএলওদের ফিল্ড ওয়ার্ক রিপোর্টের ক্ষেত্রে একবার তৈরি করতে হচ্ছিল। এরকম বিভিন্ন ধরনের জিনিস তাড়াহুড়োর ফলে অনেকের নাম, জেনুইন ভোটারের নাম বাদ পড়েছে। কিন্তু যদি আমরা সংখ্যার দিক থেকে দেখি, 34% বা 63% যদি দেখেন, তাহলে সংখ্যার দিক থেকে যদি দেখা যায়, তাহলে প্রপোর্শনেট ওয়াইজ পশ্চিমবঙ্গের যত হিন্দু মানুষের বসবাস, সেইটা প্রায় 70%-র মতো, সেইটার তুলনায় কম নাম বাদ পড়েছে, অর্থাৎ 64%। আর যতটা মুসলিম সংখ্যা আছে, এবার 2011-র সেন্সাসে সেটা প্রায় 27%। কিন্তু আমি যদিও সেন্সাস গত 15 বছর ধরে হয়নি, এবং ফার্টিলিটি রেট মুসলিমদের 2.1, যেখানে হিন্দুদের ক্ষেত্রে 1.8, আর ওভারঅল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা 1.6, 1 থেকে 1.8-এর মধ্যে ঘোরাঘোরা করে।
আমি যদি এটা ধরেও নিই যে মুসলিমদের সামান্য আপনার জনসংখ্যা 27% থেকে বেড়েছে, সেটা ম্যাক্সিমাম হয়তো 30% হবে, তাহলেও ধরে নিতে হবে যে সেখানেও 4 থেকে 5% মতো মুসলিম নাম বেশি কাটা পড়েছে। ফলে এবং এটা আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে একেবারে মুসলিমদের সেলিব্রিটি থেকে শুরু করে আপনার সরকারি চাকরিজীবী, ভারতীয় আর্মি, নেভি, এইরকম জায়গায়, এয়ারফোর্স এরকম জায়গায় কাজ করেছেন, তাদেরও নাম জেনুইনলি তাদের নামও বাদ পড়েছে। ফলে এটা খুব চিন্তারই বিষয়। কিন্তু এখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেল যে যেহেতু প্রথম এনুমারেশন ফেজে একটা বড় অংশ অবাঙালি হিন্দু এবং মতুয়াদের ভোট বাদ পড়েছিল, সেটাকে কাউন্টার করার, সেটাকে ব্যালেন্স করার জন্য কি এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে এসে মুসলিমদের উপরে একটা আঘাত করা হলো? সেই প্রশ্নটা কিন্তু নির্বাচন কমিশনের সামনে আসছে এবং সাধারণ গণতান্ত্রিক প্রেমী মানুষের সামনে আসছে যে এটা লক্ষ লক্ষ ভোটারকে আপনি বাদ দিয়ে এই নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা আদৌ খুব স্বচ্ছ, ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে কিনা, এই বড় প্রশ্নটা থাকলো। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছর আমরা পরিশ্রম, নিষ্ঠা আর সাহসে ভর করে একটা ভিন্ন স্বর তুলে ধরার চেষ্টা করেছি। আমরা গিগ শ্রমিকদের নিয়ে কথা বলেছি সমস্ত প্রান্তজনকে নিয়ে, আমরা কথা বলেছি প্যালেস্টাইনকে নিয়ে, এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছিলাম। বাংলাদেশে যখন শাটডাউন চলছে সেই সময় প্রবাসী বাঙালিদের কাছে বাংলাদেশের আত্মীয় পরিজনের খবর তুলে দেওয়ার দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছিলাম। কোনো শাসককে রেয়াত করিনি। আমরা চাই নাগরিক সাংবাদিকতাকে বাঁচিয়ে রাখতে। ঠিক এই কারণেই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। আপনারা যদি যে কোনো মূল্যের অনুদান আমাদের পাঠান, তবে আমাদের পক্ষে সাহসী স্বাধীন সাংবাদিকতা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এই স্ক্রিনে যে কিউআর কোডটি দেখা যাচ্ছে তা ব্যবহার করে আমাদের যে কোনো অঙ্কের অনুদান আপনি পাঠাতে পারেন। না, এটা তো আমি তো বুঝতে পারছি না। 2021-এর নির্বাচনে তো খুব বিশেষ ঝামেলা কিছু হয়নি। আপনি যদি শীতলকুচির ওই সিআরপিএফ এর গুলিতে সাধারণ মানুষ মারা গেছিল, সেটাকে যদি বাদ দেন, আপনি নির্বাচনের দিন কিংবা 8টা ফেজে নির্বাচন হয়েছিল, খুব একটা বেশি ঝামেলা হয়নি। 2024-এর লোকসভাতেও ঝামেলা হয়নি। তাহলে ভয়মুক্তর এই প্রশ্নটা আসছে কোথা থেকে? এমনি তো এটা কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন কমিশন এতগুলো আপনার ট্রান্সফার করে এন্টার অ্যাডমিনিস্ট্রেশন এখন নির্বাচন কমিশনের হাতে। একটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার এমনি ইলেকশন হচ্ছে, আবার কাউকে আবার একটু জোর করে পায়ের ওপর পা তুলে এক ধরনের ঝগড়া করার মতো প্রায় একটা ট্যাগ করার কি দরকার আছে? সেটা তো আমি তার কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। এবার কি নির্বাচন কমিশনও ভোটে লড়ছে মনে হচ্ছে? হ্যাঁ, নির্বাচন কমিশন তো এখানে একটা একটা যেটাকে বলে থার্ড আম্পায়ার এবং দুটো আম্পায়ার, 3টে আম্পায়ার মিলে অ্যাডিশনাল হচ্ছে প্লেইং 11-এর সঙ্গে যুক্ত হয়েছে। মানে 11 যদি আপনি ক্রিকেট কিংবা ফুটবল মাঠে নিয়ে দেখেন, তাহলে ক্রিকেটে 11 জন থাকে। এখানে দেখা যাচ্ছে যে যদি ফুটবল মাঠ না, দুটো লাইন্সম্যান আর একটা রেফারি, আর এদিকে হচ্ছে ক্রিকেটের দুটো আম্পায়ার, একটা থার্ড আম্পায়ার। তো এই 3জন 14 জন ভার্সেস 11, এরকম একটা খেলা হচ্ছে আর কি। তো সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, কারণ নির্বাচন কমিশনের আসল প্রশ্নগুলোর জবাব তারা দিচ্ছে না। এবং এই যে লজিক্যাল ডিস্ট্রিবিউশনটা বাংলায় নিয়ে এসে এত লক্ষ মানুষকে কেন কাটা গেল সামান্য সামান্য টাইপোর জন্য, একটা ওয়াই কিংবা আই, মিডল নেম, হ্যাঁ, এইগুলোর তো এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কি লজিক আছে? কারণ কার ছজনের নাকি আপনার ছেলে সন্তান হলে নাকি আপনি একটা সাসপিশনের তালিকায় আসবেন। আরে এটা নিয়ে আমাদের ঠাকুরদাদের প্রজন্মে 8জন, 10জন, 11জন, 12জন ছেলে মেয়ে থাকতোই, কারণ তখন কন্ট্রাসেপশন নিয়ে এত কনসিয়াসনেস ছিল না। এবং এটা সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে যে আমাদের দেশে যেখানে বাল্যবিবাহ হয়, সেখানে আপনি কীভাবে 6জনেরকে ধরে আপনি সাসপিশন করতে পারেন। কিন্তু সেটা নির্বাচন কমিশন তো কিছু শুনছে না। এটা থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির থ্রু দিয়ে নিয়ে এসছে। নিয়ে তো রাজদীপ সারদেশে অলরেডি একটা চিঠি লিখে, মানে টুইট করেছেন, আমি দেখছিলাম যে বেসিক্যালি এটা তো ঠিক নয় যে আপনি পরের নির্বাচনে দেবেন না। আপনার দেশের ইনস্টিটিউশনগুলো এইটা এনশিওর করতে হবে যে তারা প্রত্যেকটা নির্বাচনেই তাদের মৌলিক অধিকারটা থাকবে। আপনি 2024-এর নির্বাচনে ভোট দিলেন, সেই ভোটের ওপর ভিত্তি করে একটা গোটা লোকসভা আজকাল চলছে, তাহলে কিন্তু গোটা লোকসভা নির্বাচনটাই তো তাহলে পুরো জালি ছিল, তাহলে পুরো কমপ্লিটলি গোটা লোকসভা নির্বাচনের তো কোনো বৈধতা তাহলে নয়। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, এবং এটা সবাইকে একটু ভাবা উচিত, যে সুপ্রিম কোর্ট বিহার যখন এসআইআর চলছিল, তখন সুপ্রিম কোর্ট নিজেই থেকেই বলেছিল যে আমরা এপিক কার্ড, রেশন কার্ড, আধার কার্ড
এইগুলোকেও আমরা একটা পরিচয়পত্র হিসেবে আমাদের আমাদের সাজেশন দেখার। কিন্তু ফাইনালি তারপরে একবার বলার পরে তারপর কোনো অর্ডারেই কিন্তু আর ওই এপিক কার্ড কিংবা প্যান কার্ড কিংবা রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলোর কথা আর বলা হচ্ছে না। এবার আপনি শুধু আধার কার্ডটাই কম্প্রোমাইজ হলো, এবং আধারটাও সেইভাবে হলো 2016 আধার অ্যাক্ট অনুযায়ী বলা হলো যে আধারটা আলটিমেটলি ইজ আ প্রুফ অফ আইডেন্টিটি বাট নট প্রুফ অফ সিটিজেনশিপ। আধারটা কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু একটা পরিচয়ের প্রমাণ। কিন্তু বছর বছর ধরে আপনি নির্বাচন কমিশনে যখন নতুন নাম তুলতে যান, কিংবা আজকের দিনেও ফর্ম 8, অর্থাৎ যেখানে আপনার নামের বানান কিংবা হচ্ছে বাবার নামের বানান কিংবা আপনার ঠিকানা বদলের ক্ষেত্রে যে ফর্ম 8, সেখানেও দেখবেন সেখানে আপনার প্যান কার্ডটা নেওয়া হয় কিংবা আরও অনেকগুলো কার্ড নেওয়া হয়, যেগুলো এই 13টা ডকুমেন্টের মধ্যে নেই। তাহলে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিল যে এপিক কার্ডটা তো আপনারাই দেন। তাই এপিক কার্ডটাই যদি আপনি না নিজের কার্ড যদি না বিশ্বাস করেন যে এপিক কার্ডটা নির্বাচন কমিশনই দেয়, সেটা যদি নির্বাচন কমিশনই না বিশ্বাস করে, সেটাকে যদি একটা একটা নথি হিসেবে না নেওয়া হয়, তাহলে এমনিতেই বহু মানুষ অলরেডি এক্সক্লুডেড। তার কারণটা হচ্ছে কত মানুষ আর আপনার ক্লাস 10 পাস করেছে, কাদের বা বার্থ সার্টিফিকেট আছে, কাদের বা জমির দলিল আছে, কাদের বা আপনার পেনশন, কতজন চাকরি করে যাদের পেনশনের দেখাতে পারবে। তো এরকম আর দুটো যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল, আসাম এনআরসি আর বিহারের এসআইআর, সেটা তো খুব অল্প সংখ্যক মানুষের সঙ্গে তার আমাদের বাংলার মানুষের যোগাযোগ থাকবে, তাই না? মানে ওই দুটো তো এনিওয়ে ইরেলেভেন্ট বাংলার ক্ষেত্রে, খুব বেশি তো রেলেভেন্ট নয়। খুব কম লোকই হবে যাদের কোনো পূর্বপুরুষ কারোর একটা এনআরসিতে নাম থাকবে কিংবা তার নিজের নাম থাকবে, সে পরে মাইগ্রেট করেছে, কিংবা কারোর একটা এসআইআর এর, বিহার এসআইআর, এটা তো খুব কম সংখ্যক মানুষ। কিন্তু মূল যে আপনি এপিক কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড, যেগুলো কিনা অনেক ক্ষেত্রে আপনার বৈধ পরিচয়পত্রের সঙ্গে সঙ্গে আবার অ্যাড্রেসের প্রুফ এটা দেওয়া হয়। এই রেশন কার্ডে অ্যাড্রেস থাকে, আপনার ভোটার কার্ডে থাকে অ্যাড্রেস, তো এইগুলো তো আপনি নিচ্ছেন না। ফলে এইটা আমার কাছে খুবই একটা এক্সক্লুডিং একটা প্রসিডিওর মনে হয়েছে। কারণ মূল বিষয়টাই হচ্ছে যে আপনি কত লক্ষ মানুষকে নাম কাটো, তাদেরকে এক্সক্লুড করো। এটা ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্টের এক ধরনের প্রক্রিয়া। এটা প্রথম থেকেই নির্বাচন কমিশন প্রায় ঠিক করেই রেখেছিল। এবং এত গালভরা কথা জ্ঞানেশ কুমার প্রথমে বললেন যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, এইটাই হচ্ছে এসআইআর এর একটা বড় আপনার লক্ষ্য। কিন্তু দেখা গেল তো বহু লক্ষ আপনার জেনুইন ভোটার এসআইআর এর ফলে তারা তো ইলেকট্রাল রোল থেকে বাদ পড়ে গেল। এইটা সম্পর্কে তাহলে কি করা হলো এইটা নিয়ে? আর এবং ট্রাইব্যুনালে তো যা হবে এখন, 13 তারিখে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেটা দেখার। কিন্তু ট্রাইব্যুনালে গিয়ে তো তাদের তো সরাসরি এখনই তো তাদের এই ভোটে তো তারা ভোট নাও দিতে পারে, এটা তো সম্ভাবনা আছেই। দেখুন, কিছু ক্ষেত্রে তো একটা বড় প্রভাব পড়তে পারে। সেটা হলো যে আপনার এই যে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, এই 3টে জেলা যেখানে মুসলিম জনসংখ্যা সেখানে সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ 50% বেশি, এইরকম জায়গায় নাম ডিলিশনের একটা বড় অংশ যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি পড়ে, একটা বড় অংশ মুসলিম দের নাম বাদ পড়েছে। 2021 সালের নির্বাচনে মুর্শিদাবাদে 22টার মধ্যে 20টা তৃণমূল আর 2টো বিজেপি, মালদাতে 12টার মধ্যে 8টা তৃণমূল, 4টে বিজেপি, আর উত্তর দিনাজপুরে 9টার মধ্যে 7টা তৃণমূল, 2টো বিজেপি। অর্থাৎ বিজেপি এখানে মাত্র 8টা সিট পেয়েছিল এই পুরো বিধানসভা, যে 3টে জেলাতে 2021-এর বিধানসভাতে। আর তৃণমূল পেয়েছিল সেখানে প্রায় 35টার মতো সিট। কংগ্রেস লেফট কোনো সিট পায়নি। এখন এই জায়গাটাতে যেহেতু মুসলিমদের একটা বড় অংশ নাম বাদ পড়ে গেছে, ফলে মুসলিম যে ভোটার তাদের তাদের তারা হচ্ছে অনেকটা সংকুচিত হয়েছে। আর উল্টো দিকে এই মুসলিম ভোটকে টার্গেট করার মতো ওখানে দাবিদারও অনেক বেশি। অর্থাৎ তৃণমূল ছাড়াও সেখানে কংগ্রেস আলাদা করে লড়ছে, আইএসএফ এবং লেফট আলাদা করে লড়ছে, এবং সেখানে আপনার এই মিম এবং হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি তারাও লড়ছে। ফলে মুসলিম যে অ্যালায়েন্সটা হয়তো মিমের সঙ্গে হচ্ছে না, কিন্তু মিম আদতে ফাইনালি তারা 11টা-12টা লড়বে কিনা সেটা আমাদের দেখানো বাকি আছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে দাবিদার মুসলিম ভোটার অনেকগুলো বেশি, যার ফলে একটা সম্ভাবনা এই 3টে জেলাতে অন্তত আছে যেখানে মুসলিম ভোটটা ভাগ হয়ে গেলে হিন্দু ভোট যদি কনসলিডেট করে একটা তাৎপর্যপূর্ণ অংশ, যে যার ফলে গতবারেও 8টা সিট বিজেপি জিতেছিল, এই 8টা সিট থেকে হয়তো বিজেপি এটা বাড়াতে পারে, মানে বিজেপি কিছু এক্সট্রা সিট এই 3টে জেলা থেকে জিততে পারে। কিন্তু বিজেপি যেটা লস হতে পারে এটাকে ব্যালেন্স করার জন্য,
সেটা হলো যে আপনার নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা, এই যে মতুয়া বেল্টে যেখানে বিজেপি 2021-এ ভালো ফল করেছিল, 2024-এর লোকসভাতেও ভালো ফল করেছিল, কিন্তু মতুয়াদের ভোটটা কেটে গেল এবং প্রচুর মতুয়া যাদের ভোট রয়ে গেছে, কিন্তু এই বাকি মতুয়াদের ভোট কেটে গেছে, এটা কিন্তু তাদের সেন্টিমেন্টে একটা লেগেছে। ফলে তারা তারা হয়তো আর বিজেপির দিকে ভোটটা দেবে না, এবং সিএ এর ফলে প্রচুর মতুয়া তো আলটিমেটলি এখনো সিটিজেনশিপ তারা পেলো না, কারণ রুলস দেরি হয়েছে, সবে আসামে শুরু হয়েছে সবে সিটিজেনশিপ দেওয়া সিএ এর মাধ্যমে। ফলে এখনো পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটাকে শুরু হয়নি, ফলে বিজেপির ওপরেও কিন্তু ক্ষেপে আছে মতুয়ারা। ফলে এটা হতে পারে যে মতুয়ারা এক কাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে চুজ করলো, কারণ এই সব জায়গায় কিন্তু এই বাকি যে দলগুলো কংগ্রেস কিংবা লেফট আইএসএফ কিংবা অন্য যে ছোট দলগুলো, তাদের কিন্তু সংগঠন খুব একটা বেশি নেই, তাদের সংগঠন অনেক বেশি ভালো মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে। আর মুসলিম ভোটের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা হবে যে আলটিমেটলি এই যে আমরা 27 লক্ষ বাদ দেখছি, এই যে 33 লক্ষ অ্যাডিশন হয়েছে, এইটাও কিন্তু একটা বড় বিষয়। এবং এই যে 33 লক্ষ অ্যাডিশনটা হলো, এই 33 লক্ষের মধ্যে খুব সামান্য ভোটই হয়তো বিজেপির দিকে যাবে। তার কারণটা হচ্ছে যে এই 33 লক্ষের মধ্যে তো একটা বড় সংখ্যার মানুষের মধ্যে এই জিনিসটা থাকবে যে আমার ভোটটা তো ভাই প্রায় কাটতে বসেছিলে তোমরা, আমার সবকিছু থাকা সত্ত্বেও জেনুইন ভোটার, আমার ড্রাফট রোলের নাম থাকার পরেও তোমরা আমাকে ঝুলিয়ে রেখেছিলে, আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখেছিলে, 13টা সাপ্লিমেন্টারি লিস্টের পরে আমার নামগুলো সব ক্লিয়ার হয়েছে। তাহলে এই ভোটটা বিজেপি বিরোধী ভোট হবে, এবং দক্ষিণবঙ্গে যেহেতু তৃণমূলের সংগঠনও বেশি, তারা মনে করে যে বিজেপিকে যারা হারাতে পারে তাদেরকে এক একটা ভোট দাও। ফলে একদিকে এরিথমেটিক আছে, যেখানে মুসলিম বেল্টে বিজেপিকে কিছু সুবিধা হতে পারে যেহেতু মুসলিম ভোট কমে গেল, এবং উল্টো দিকে মুসলিম ভোটের ওপর দাবিদার অনেক বেশি বিজেপি বিরোধী শক্তিদের মধ্যে। কিন্তু দক্ষিণবঙ্গে এরকম অনেক জায়গা আছে যেখানে বিজেপি বিরোধী একটা কনসলিডেশন তৃণমূলের প্রতি হতে পারে। ফলে হরে করে আপনার মনে হয়, আমার মনে হয় না যে খুব বেশি আপনার রেজাল্টের খুব বিশাল ওলটপালট হবে। আমি আগেও তোমাদের চ্যানেলে একবার বলেছিলাম যে খুব ওয়ার্স্ট কেস সিনারিও হলে তৃণমূল 185টার মতো লোকসভা বিধানসভা সিট পেতে পারে। 192টাতে তারা এগিয়েছিল 2024-এর লোকসভাতে, সেটা হয়তো বড়জোর কমে 180-85 হতে পারে, এটা ওয়ার্স্ট কেস সিনারিও। ভালো করলে তৃণমূল 200 টাচ করতে পারে, আর খুব ভালো করলে তারা 225-26, যেটা মমতার নিজেরও টার্গেট, এই 26-এ এবার 226, সেটাও টাচ করতে পারে। আমি সেই পসিবিলিটিটা একেবারে উড়িয়ে দিতে চাইছি না, তার কারণটা হলো যে ভোটের দিন কীরকম ডাইনামিক্স হয়, কে কত বুথ লেভেল এজেন্ট দিতে পারে, কার ভোটারটা আলটিমেটলি টার্ন আউটটা করলো। এই যে বড় বাড়িতে হচ্ছে আপনার বড় বড় গেটেড কমিউনিটিতে এখনো বুথ হলো না, এখানে বিজেপির পোটেনশিয়াল ভোটার আছে, তারা কি ফাইনালি গিয়ে ভোটটা দিতে যাবে দূরের কোনো পোলিং বুথে? হ্যাঁ, যদি তাদের গেটেড কমিউনিটি বড় বিল্ডিং এর নিচে যদি তাদের বুথ হতো, হয়তো তারা ভোটটা বেশি দিতে পারতো। এই অনেকগুলো ফ্যাক্টর আপনার ভোটের দিন হবে, নেক্সট কয়েকদিনের ক্যাম্পেইনে কীরকম হয়, সেগুলো অনেক জিনিসগুলো আসে। তবে আমার মনে হয় খুব খারাপ তৃণমূল যদি ফল করে, তাও 150 180 থেকে 85টা সিট তারা পেতে পারে।